হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আফরাকে কিছু বলতে না দিয়ে লোকটি আবার বলতে লাগলো, ও আপনি কি আবার সেই সব দলের নাকি যে বাচ্চা চুরি করে? আফরা লোকের প্রশ্নে অবাক, চোখে মুখে রাগ স্পষ্ট হয়। এই কি প্রশ্ন করছে লোকটা, মাথা পাগল নাকি? কি সব উদ্ভট প্রশ্ন করছে। একে তো বাচ্চা, তাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, তাও লোকটা তাকে ধন্যবাদ না বলে কি সব অপবাদ দিচ্ছে। আসলেই কারো ভালো করতে নেই। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনার মাথায় সমস্যা। এত যখন সমস্যা, তাহলে বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারেন না? দেখে তো মনে হচ্ছে দামড়া এক লোক, তাও বাচ্চা সামলাতে পারেন না নিজে, অথচ দোষ দিচ্ছে আমাকে। ফাউল লোক কোথাকার। আপনিই বেশি বলছেন। আরে, আমি তো এখনো বলা শুরুই করিনি, আর আপনি বেশি বলছেন। আপনার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম যত্ন করে। কোথায় একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তা না করে উল্টোপাল্টা বলেই যাচ্ছেন। তাদের কথার মাঝে নওয়াজ উপস্থিত হয়। সেই ব্যক্তির দিকে প্রশ্ন ছুড়ে, কেমন আছিস রাদিফ? ভালো, তুই কেমন আছিস? আফরা তাদের দিকে চোখ কুঁচকে তাকালো। এই লোক নওয়াজ ভাইকে কিভাবে চিনে? এসব তার ছেঁড়া মানুষের সাথে নওয়াজ ভাইয়ার কি সম্পর্ক? আরে তোকে পরিচয় করে দেই, এটা হলো মাহাদের বোন মুমতাহিনা আফরা। আফরার দিকে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলল নওয়াজ। লোকটি আফরাকে পর্যবেক্ষণ করল। ও, আই অ্যাম রাদীপ মাহমুদ। এতটুকু বলতেই বড় বড় কদম ফেলে বাড়ির ভেতর চলে গেল আফরা। এত ঢং সহ্য হয় না আফরার। ভেবেছি কি এতগুলো কথা শোনার পর আবার এই লোকের সাথে পরিচয় পর্ব শুরু করবে নাকি আফরা? আর তো কোনো কাজ নেই আফরার। মুখ ফুলিয়ে সাবিহার রুমে চলে গেল আফরা। মেজাজটাই খারাপ হয়ে গেল। রুমে প্রবেশ করে বিছানায় ধূপ করে বসে পড়ল। সাবিহা আফরার দিকে তাকালো। কি হয়েছে তোর? কিছু না। আচ্ছা শোনো না, নীর এলো না কেন আজ? আরে নীর কিভাবে আসবে? নীরের বাবার অবস্থা তো খারাপ। সকালে নীর বাসায় যাওয়ার পর তার বাবার অবস্থা খারাপ হয়। ঘুমের মধ্যে মনে হয় স্ট্রোক করেছে। এখন সদর হসপিটালে নিয়ে গেছে। সাবিয়া মন খারাপ করে বলল, মেয়েটার জন্য খারাপ লাগছে। আল্লাহ যেন ওর বাবাকে সুস্থতা দান করে। তাদের কথার মাঝে উপস্থিত হয় ঋতু। চোখে মুখে কেমন একটা অবস্থা। সকলেই তার দিকে তাকিয়ে। কি হয়েছে ঋতু? এমন হাঁপাচ্ছিস কেন? আরে নিরাপু, আব্বা তো আর বেঁচে নেই। এখন খবর পেলেও বড় আব্বুর থেকে। তার উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল। একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। একে শুনছে। আসলে মৃত্যুর কোনো সময় নেই, কখনকার ডাক পড়ে বলা যায় না। সবার মন খারাপ হয়ে গেল। নিশ্চুপ হয়ে তারা বসার ঘরে চলে এলো। সন্ধ্যাবেলা নীরের বাবার লাশ নিয়ে আসা হলো। একে একে সবাই নীরের বাসায় উপস্থিত হলো। সাফা, নাজিফা, আফরা নীরের কাছে গেল। সাফিফা আসতে চেয়েছিল, কিন্তু নতুন বউ বলে কেউ তাকে আসতে দেয়নি। নীরের কাছে যেতেই নীর আফরাকে ধরে কেঁদে দিল। এই যন্ত্রণা কেউ বলে বোঝানো যাবে না। বাবা হচ্ছে বটগাছ, যা ছায়া দেয়। যখন এই বটগাছ কাছে না থাকে তখন বোঝা যায় দুনিয়া কত কঠিন। কেউ মাথায় হাত রাখার থাকে না, ছায়া দেওয়ার থাকে না। নিষ্ঠুর পৃথিবীর আসল রূপ বেরিয়ে আসে। নীরের মায়ের অবস্থা খারাপ, কয়েকবার দাঁতে দাঁত লেগে গেছে। বড়রা তাকে সামলানোর চেষ্টা করছে, তবে আজ যেন কিছুতেই সাজেদা বেগমকে শান্ত করা যাচ্ছে না। শান্ত হবে কিভাবে? এত বছরের সংসার তাদের, জীবন সাথী ছিলেন তারা, একে অপরের সাথে এত বছর ছিলেন। কত স্মৃতি, কত মুহূর্ত, সব কিছু ভেবেই যেন ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন সাজেদা বেগম। নীরের বাবাকে গোসল করানো হলো, পুরোপুরিভাবে তৈরি করানো হলো। কিছুক্ষণের মধ্যে নীরের বাবাকে তাদের থেকে দূরে রেখে আসা হলো। এতটাই দূর যে চাইলেও আর নীর তার বাবাকে দেখতে পাবে না। বাড়ি ভর্তি মানুষজন এখন কমেছে, গুটি কয়েক মানুষ আছে। নীর নিজের রুমে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। আব্বার কথা মস্তিষ্কে ভেসে উঠছে। শেষ সময়েও আব্বা তার হাত ধরে রেখেছিল। বারবার আব্বার বলা শেষ কথাগুলো কানে বাড়ি খাচ্ছে। আম্মা জান, আমি মনে হয় আর বাঁচব না। আমার সময় শেষ। আপনি আপনার আম্মা আর নয়নারে দেখা রাখেন। নীর ফুলিয়ে কেঁদে ওঠে। আম্মা, আপনি কানবেন না, আপনি শক্ত থাকবেন। আপনার আব্বা কিন্তু অনেক শক্ত মানুষ। আপনি শক্ত হইবেন আব্বার মতো। নিজেরে ভেঙে ফেলবেন না। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখবেন।
আর মনে রাখবেন আপনার আব্বা আপনারে অনেক ভালোবাসে। নীর আর নিজেকে ধরে রাখতে পারল না, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, হাউমাউ করে কেঁদে দিল। সাজেদা বেগম কেঁদে দিলেন। নীর হঠাৎ অনুভব করলো তার বাবার হাত ঠাস করে বিছানার পাশে পড়ে গেল। বুকের মধ্যে টিপ টিপ শব্দ ক্রমেই নিঃশব্দ হয়ে গেল। নীর ডক্টরের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখ মলিন। ডক্টর বললেন, আই এম সরি। এই পর্যন্ত সবচেয়ে কষ্টদায়ক কোনো বাক্য শুনল নীর। চোখ মুখ লাল হয়ে গেল, বাঁধ ভাঙা কান্না পেল তার। কান্না যেন থামছেই না। কথাগুলো মনে করে কেঁদে উঠল নীর। কেন তার সাথে এমন হলো? কেন এত তাড়াতাড়ি এতিম হলো? বাবাকে হারিয়ে আজ নিজেকে নিঃস্ব মনে হচ্ছে, নিজেকে খুব বাজেভাবে নিঃস্ব মনে হচ্ছে। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে নওয়াজ। রাগে হাত পা কাঁপছে, চোখগুলো যেন হিংস্র জানোয়ারের ন্যায় হয়ে আছে। অতি রাগের ফলে কপালের মাঝ বরাবর রগ ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ যাবৎ এক গাড়িকে ফলো করছে নওয়াজ। সে গাড়িতে সে স্পষ্ট নীরকে দেখেছে। বিকালবেলা বাজার থেকে নানু বাড়িতে ফিরছিল নওয়াজ। হঠাৎ পথে দেখতে পায় এক গাড়িতে কিছু লোক নীরকে টেনে ভেতরে নিল। নওয়াজের বুক ধক করে উঠল। কারা এমন করছে? কে নীরকে এমনভাবে নিয়ে যাচ্ছে? নওয়াজ দেরি না করে সেই গাড়িকে ফলো করতে লাগলো। গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই, থামার কোনো নাম নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা, রাত হয়ে এসেছে। নওয়াজ খেয়াল করলো এই পর্যন্ত তারা 2টো গ্রাম পেরিয়ে এসেছে, আর যতই যাচ্ছে শুধু মাঠ আর মাঠ, একদম খোলা জায়গা। নীর নিভু নিভু চোখে সামনে তাকালো। অন্ধকার রুমে একটু আলো দেখা যাচ্ছে। তাকে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ বাড়ি খাচ্ছে নাকে। মাথা কেমন ঝিমঝিম করছে, চোখ মুখে যেমন ঘোলা দেখছে। সামনে তাকিয়ে হকচকিয়ে গেল। নীর এবার নিজের দিকে তাকালো। গায়ের ওড়না নেই, বুক ধক করে উঠল। কিছুক্ষণ আগের কথা। নীরের বাবা গত হওয়ার আজ 2 দিন। বিকেলবেলা নীর বিষণ্ণ মন নিয়ে চলে আসে নদীর পাড়ে। অন্য এক প্রশান্তি অনুভব হয় এই নদীর পাড়ে আসলে। আগে বাবার সাথে আসতো, একসাথে বসে মাছ ধরতো। আবার প্রায় সময় নীরের মন খারাপ থাকলে এখানেই চলে আসতো। আজও সেই মন খারাপ নিয়ে চলে এসেছে কিছু সময় একা কাটাতে, নিরিবিলি পরিবেশে নিজের মন হালকা করতে। নদীর স্রোতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীল। চোখ নিয়ে জল গড়িয়ে পড়ছে। এই স্রোতের মতো সময় চলে গিয়ে আজ 2 দিন। আজ 2 দিন বাবাকে দেখা হয় না, হয়তো আর দেখা হবে না। কোনোদিন ছুঁয়ে দেওয়া হবে না, জড়িয়ে ধরা হবে না। বরাবর নীর তার বাবার কাছে শিখেছে যে কোনো পরিস্থিতিতে শক্ত থাকতে। এই যে 2 দিন বাসায় কেঁদেছে কম, মা ও বোনকে আগলে নিয়েছে। কারণ সে জানে সে যদি ভেঙে যায় মা ও নয়না আরও বেশি ভেঙে পড়বে। তাই নিজেকে ধরে রেখেছিল, কিন্তু এখন আর ধরে রাখতে পারছে না। বেশ কিছুক্ষণ অতিবাহিত হয় নীরের অশ্রু বিসর্জনে। নীর নিজেকে সামলে নেয়। কানে কয়েক জোড়া জুতার আওয়াজে নীর পিছে তাকায়। চোখে মুখে বিরক্তি স্পষ্ট হয়, সাথে ভয় কাজ করে। এই জায়গাটা একটু নিরিবিলি, বলা চলে মানুষের আনাগোনা কম। নির্পাখি, তোমার কি মন খারাপ? দেহ, আমি আইসি আমার নির্পাখির জন্য। আমার সাথে সময় কাটাও, মন ভালো হইব। জুনায়েদের কথায় নীরের বিরক্ত ভাব আরো বেড়ে গেল। শান্ত গলায় বলল। নীর এক পা আগে বাড়াতেই জুনায়েদ বাধা দিল। ঠোঁটে বিশ্রী হাসি ফুটিয়ে বলল, নির্বাকি, এত দেমাগ কেন তোমার? একটু বসো, তোমার সাথে 2টা কথা কই। তুমি আমার গায়ে মলম লাগাও, আমি তোমার গায়ে মলম লাগাই। 2 জন 2 জনের সাথে একটু মিশি। দেখুন, আমার বাসায় যেতে হবে, যেতে দিন আমায়। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি অযথা বাড়াবাড়ি করবেন না। এবার জুনায়েদ নীরের হাত ধরল। নীর হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল। এসব বেয়াদবকে 2-4টা চর না মারলে হয় না। কিন্তু পরক্ষণেই জুনায়েদ নীরের গাল চেপে ধরে বলল, শালি, এত কিসের তোর দেমাগ? তুই আমারে আগেও চর দিছস, কিন্তু তোরে ছাইড়া দিছি। মনে করছিলাম তোর লগে একটু কথা কম, কিন্তু না, তুই আবারও আমার চর মারলি। তোর এখন বুঝামো আমি কি জিনিস। বলেই তার পাশে দাঁড়ালো এক ছেলেকে, চোখে ইশারা করল। নীরকে গাড়ির ভেতর বসানো হলো। নীরের হাত পা বেঁধে দেওয়া হলো। এরপর আর নীরের কিছু মনে নেই। নীর সামনে বসে থাকা ব্যক্তিকে বলল, আমাকে ছেড়ে দিন জুনায়েদ ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আহা, তুই আমার কোনো ক্ষতি করস নাই। শালি, 2 বার চর মারছস। কথা কইতে চাইলে দেমাগ থাকাস। আজকে একেবারে তোর সব গরম বের করুম। সবার সামনে তোর ইজ্জতটা 12টা বাজাবো আমি। বলেই কেমন বিশ্রীভাবে জুনায়েদ হাসতে লাগলো। নীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজকে কি তবে সব শেষ? ভাই, এই ঝালমরিচের সব ঝাল বের করবেন, সব তেজ বের কইরা ওর সামনে শেষ করবেন। নীর পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে ছলো ছলো চোখে তাকালো।
ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে নেশাখোরের মতো। নীর আকতি মাখা কণ্ঠে বলল, আপনার তো বাসায় মা বোন আছে, আমিও তো আপনার বোনের সমান, আমাকে যেতে দিন। জুনায়েদ নীরের সামনে এসে গাল চেপে ধরে দু চোখ বড় করে বলে, নিজের সাথে আমার বোনের তুলনা করবি না। আর এত ভয় পাইতেছিস কেন? দেখবি প্রথমে একটু খারাপ লাগলেও পরে মজা পাবি। আহা, আজকে তোরে নিঃস্ব করবো। তোর গায়ে ভালোবাসা, উফ, কলঙ্কের দাগ লাগামো। শরমে কাউরে মুখ দেখাইতে পারবি না। নীরের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। মনে মনে দোয়া করলো যেন আল্লাহ একটু সহায় হয়। আল্লাহ তো মান সম্মানের মালিক, আল্লাহ যেন মান সম্মান রক্ষা করে। নীরের পায়ের বাঁধন খুলে দেওয়া হলো। নীর মনে একটু সাহস পেল। এখনও সুযোগ আছে, সুযোগের সৎ ব্যবহার করতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। নীরকে এক বিছানায় শুয়ে দেওয়া হলো। নীরের পুরো শরীরের দিকে বাজেভাবে দৃষ্টি নিক্ষেপ করলো জুনায়েদ। বাকি লোকদের বাইরে বের হতে বলল। তার ইশারা মতো সবাই বাইরে বের হলো। জুনায়েদ নীরের সাথে ধস্তাধস্তি শুরু করলো। নীর সাধ্যমতো নিজেকে রক্ষা করার চেষ্টা চালালো। জুনায়েদের নখ দিয়ে নীরের গলায় খামচি লাগলো। নীরের হাতের কাছে জামার অংশ ছিঁড়ে গেল। ব্যথায় নীর আর্তনাদ করলো। তবুও নীর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা চালালো। কিন্তু যতই সময় যাচ্ছে নীরের শক্তি কমে যাচ্ছে। যতই হোক, ছেলে মানুষের শক্তির সাথে একা একটা মেয়ের শক্তি কিছুই না। আস্তে আস্তে নীর নিস্তেজ হতে শুরু করলো। চোখ যখন বন্ধ হলো তখন নওয়াজের ফেস ভেসে উঠল। আগেও যতবার বিপদে পড়েছে নওয়াজ সামলে নিয়েছে। আজ নওয়াজকে মনে পড়ছে নীরের। নওয়াজকে খুব প্রয়োজন। নীর চোখ বন্ধ থাকা অবস্থায় শুধু এতটুকুই বিড়বিড় করল, নওয়াজ, নওয়াজ কোথায়? আপনি কি এবার আমাকে সাহায্য করবেন না? নীরের নওয়াজকে খুব প্রয়োজন। নওয়াজ নীরের দিকে তাকিয়ে আছে। নীর বিছানায় বসে মাথা হাঁটুর উপর গুজে রেখেছে। দুজনেই নীরব। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথা বলবে কি করে? এই যে এত বড় এক কাণ্ড হলো, তা তো সহজে মেনে নেওয়া সম্ভব না। বড় কথা হলো, এখন যা হলো তার জন্য কেউ দায়ী নয়। হয়তো পরিবেশ পরিস্থিতি চাইতো বলেই হয়েছে। আর নওয়াজ বা কি করতো? তার তো করার কিছু ছিল না। নওয়াজের কথা ভেবে চোখ নিভু নিভু হওয়ার সময় দেখতে পেল কেউ একজন রুমে প্রবেশ করলো। নওয়াজ রুমে প্রবেশ করে হকি স্টিক দিয়ে জুনায়েদের পিঠে বাড়ি মারল। জুনায়েদ হকচকিয়ে গেল। নওয়াজের দিকে তেড়ে গেল। নওয়াজ ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে জুনায়েদকে মারল। জানোয়ারের বাচ্চা, তোর সাহস হয় কি করে হয় নীরকে ছুঁয়ে দেখার? তোর আজ এমন অবস্থা করব যে জীবনে আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। নওয়াজের চোখে মুখে যেন হিংস্রতার ছাপ স্পষ্ট। পুরো মুখ লাল বর্ণ ধারণ করে আছে। হাতের পেশিগুলো ফুলে উঠেছে। জুনায়েদ এবার নওয়াজের বুক বরাবর লাঠি দিল। নওয়াজ তাল সামলাতে না পেরে পড়ে গেল। হাত পড়ল মদের বোতলের উপর। বোতল ভেঙে কাঁচ নওয়াজের হাতে ঢুকে গেল। হাত কেটে রক্ত বের হলো। নওয়াজ উঠে এক হাতে হকি স্টিক দিয়ে জুনায়েদের মাথায় বাড়ি দিল। জুনায়েদ মাটিতে লুটিয়ে পড়ল। নওয়াজ দ্রুত নীরের কাছে চলে গেল। শুকনো মুখ দেখে ভেতরটা মোচড় দিয়ে উঠল। নীরকে কোলে তুলে নিল নওয়াজ। নীরকে গাড়ির সামনে বসিয়ে ড্রাইভিং শুরু করলো। নীরের জ্ঞান নেই। বেশ কয়েকবার ডাকার পর নীরের কোনো আওয়াজ পাওয়া গেল না। নওয়াজ ড্রাইভিং করছে তো করছে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। খুব ঘন গাছ ও মাঠ। নওয়াজ ড্রাইভিং স্পিড আরও বাড়িয়ে দিল। ড্রাইভিং করার মাঝে গাড়ি বন্ধ হয়ে গেল। নওয়াজ বের হয়ে দেখলো টায়ার পাঞ্চার হয়েছে। ইস, বিপদের উপর বিপদ। এখন এই খালি রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। আর এভাবে খালি রাস্তায় একটা মেয়েকে নিয়ে থাকাও ঠিক না। সাথে থাকা ফোন কোথায় ফেলেছে তাও মনে নেই। ফোন থাকলে হয়তো কোনো ব্যবস্থা হতো। নওয়াজ নীরের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকলো, কিন্তু নীরের কোনো শব্দ নেই। নওয়াজ নীরকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর এক বাড়ি দেখতে পেল। লাইট জলমল করছে বাড়িতে। নওয়াজ সেই বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির উঠানে দাঁড়ানো মাত্র সকলে তাদের দিকে তাকালো। এক মুরব্বী এগিয়ে এসে বলল, তুমি কে বাবা? কি চাই তোমার? সাথে কি এটা? নওয়াজ নীরের দিকে তাকালো। কি বলবে বুঝে উঠতে পারল না। সত্যি বলে দিলে আর যাই হোক নীরের চরিত্রে প্রশ্ন উঠবে, যেটা নওয়াজ কখনোই চায় না। নওয়াজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার বউ চাচা। মুরব্বী সহ উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। তার কথা কেউ বিশ্বাস করলো কিনা তা নওয়াজ বুঝতে পারল না। তাদের চুপ থাকতে দেখে নওয়াজ বলে, আমার একটু সাহায্য প্রয়োজন। আমার স্ত্রীর অচেতন অবস্থায় আছে, তার একটু। নওয়াজের কথা শেষ হওয়ার আগে মুরব্বী নওয়াজকে ঘরে যাওয়ার জন্য বললেন। রুমে প্রবেশ করতেই বিছানার উপর নীরকে শুয়ে দিল। ঘরে উপস্থিত থাকা এক মহিলা নীরের গায়ে চাদর জড়িয়ে দিল।
বেশ কিছুক্ষণ পর নীরের জ্ঞান ফিরল। নীরের মাথার কাছেই নামাজ বসেছিল। নীর চোখ খুলে অচেনা জায়গা ও মানুষ দেখতে পেয়ে কেঁদে দিল। ভয়ে আড়ষ্ট হলো, কিন্তু পরক্ষণেই নামাজকে দেখতে পেয়ে কেঁদে উঠল। নীর শান্ত হতেই ঘরে উপস্থিত থাকা এক মহিলা নীরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নওয়াজ নীরকে পানি খাইয়ে দিল। নীর শান্ত হতেই মুরব্বী নওয়াজকে রুমের বাইরে নিয়ে গেলেন। এক মহিলা হাতে কাপড় নিয়ে রুমে প্রবেশ করল। নীরকে জামা পরিবর্তন করে দিল। নীরের পাশে এক মেয়েকে বসিয়ে মহিলা বাইরে চলে গেল। মেয়েটার বয়স নীরের সমান হবে। নীর এক পলক মেয়েটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। এখনো তার গা ঘিন ঘিন করছে, চোখের সামনে সবকিছু ভেসে উঠছে, মাথা ভন ভন করছে, মস্তিষ্ক শূন্য মনে হচ্ছে, কেমন অস্বস্তি হচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতে মন চাচ্ছে। বারবার শুধু মনে হচ্ছে মায়ের কথা। মায়ের কোলে মাথা রাখতে পারলে একটু শান্তি লাগতো। আচ্ছা, মা কি তার জন্য চিন্তা করছে? বাসায় যাবে কখন? মাকে বড্ড প্রয়োজন। নীর কথাগুলো ভেবে কেঁদে দিল। মেয়েটা নীরের কাঁধে হাত রাখলো, বলল, আপনার শরীর কি খারাপ লাগছে? আপনার স্বামীকে ডাক দিব? স্বামী? কে স্বামী? কার স্বামী? নীর চোখ তুলে মেয়েটার দিকে তাকালো, বলল, আমার স্বামী? মেয়েটা বলল, কেন, ওই যে সুন্দর ভাই তো আপনার স্বামী হয়, তাই না? ভাইকে ডাক দিব? নীর কিছু বলল না, চুপচাপ থাকলো। বাবা, তোমারে দেখা ভালো করে পোলা মনে হইতেছে, দেখতে শুনতে ভালো। মায়াটা কি আসলেই তোমার বউ? মুরব্বী প্রশ্নে কি উত্তর দিবে জানা নেই নওয়াজের। সে জানে মিথ্যা বলা ঠিক না, কিন্তু এটাই জানে যে এখন সত্যি বললে আর কোনো প্রশ্ন উঠুক বা না উঠুক, ঠিক নীরের উপর প্রশ্ন উঠবে। তাই নিজেকে সামলে নিয়ে বলল, আমার বউ, আমি মিথ্যা বলবো কেন? তা তুমি এত রাতে কই গিয়েছিলে? তোমার বউয়ের এই অবস্থা কেন? আসলে চাচা, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। রাস্তায় কিছু খারাপ মানুষের কাছে পড়ে যাই। নিজের জান হাতে নিয়ে কোনো রকমে এসেছি। মুরব্বী নওয়াজের দিকে তাকালো। মুরব্বীর তাকানো কেমন ভাবলেশীন। নওয়াজ বুঝতে পারলো মুরব্বী তার কথায় অত একটা বিশ্বাস করতে পারলেন না। নওয়াজের মাথা কাজ করছে না যে কি করলে মুরব্বীকে বিশ্বাস করাতে পারবেন। তবুও শান্ত গলায় বলল, চাচা, আমার উপর বিশ্বাস করতে পারেন। মুরব্বী কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলল, আমি তোমার আর তোমার বউয়ের আবার বিয়ে দিতে চাই। নওয়াজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বার কয়েক ঢোক গিলল, কোনো উত্তর দিল না। দেখো বাবা, আমি স্পষ্ট কথা কই, তোমারে আমি কেমনে বিশ্বাস করবো যে তুমি সত্য কথা কইছো? আজকালকার যুগ ভালো না, আর তোমার বউয়ের আবার তোমার লগে বিয়া দিমু, এখানে তো ভাবনার কিছু নাই। নওয়াজ দু ঠোঁটে উচ্চারণ করে, আমি রাজি চাচা। মুরব্বীর কথা মতো রুমে চলে আসে নওয়াজ। মুরব্বী কাকে যেন ডাকতে গেছেন। পুরো ঘটনা নীরকে বলেন আওয়াজ। নীর কি বলবে ভাষা খুঁজে পায় না, চুপচাপ বসে থাকে। আসলে একের পর এক ধাক্কা নীর নিতে পারছে না। কি হচ্ছে তার জীবনে এগুলো? মুরব্বী তার সাথে আরও একজন মুরব্বী নিয়ে রুমে প্রবেশ করলো। সাথে আরও কয়েকজনের রুমে প্রবেশ করায় রুমটা ভরে গেল। নওয়াজ বুঝতে পারলো মুরব্বীর সাথে যে লোক এসেছে তিনি কাজী। বুঝতে পারলো সেই কাজী মুরব্বীর আপন ভাই। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তাদের বিয়ে হলো। 3 কবুল বলে একজন অন্যজনের সাথে আজীবনের জন্য জড়িয়ে গেল। পুরো ঘটনাটা ভেবে নওয়াজ বড় করে শ্বাস ছাড়ল। নীরের দিকে তাকিয়ে বলল, আমার সত্যি কিছু করার ছিল না নীর। আমি কি কিছু বলেছি আপনাকে? না, তুমি হয়তো ভাবতে পারো। আমি কোনো কিছু ভাবছি না, উল্টো আমার জন্য আপনার এমন অবস্থা পড়তে হলো। আমি সত্যি দুঃখিত, তবে আপনি চাইলে। নওয়াজ বুঝতে পারলো নীর কি বলতে যাচ্ছে। তোমাকে আমি সজ্ঞানী স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তোমার নামে নিজেকে সম্পূর্ণভাবে লিখে দিয়েছি। সম্পূর্ণ সম্মতিতে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। আর তুমি যে কথা মুখে আনতে চেয়েছো তা যেন আজকের পর আর মস্তিষ্কে না আসে। নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে নিল। কিন্তু কাল যখন সবার কাছে বিষয়টা জানাজানি হবে তখন মা কিভাবে নিবে? নওয়াজের ফ্যামিলি কি তাকে অ্যাকসেপ্ট করবে? তাকে কি বাড়ির বউ হিসেবে মানবে? কেউ আবার নীরের চরিত্রের প্রশ্ন তুলবে না তো? না, নীর আর ভাবতে পারছে না। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর তার পাশে কারো অস্তিত্ব বুঝতে পারল। চোখ খুলে দেখলো নওয়াজ পাশে বসে আছে। নওয়াজ নীরের চোখের পানি মুছে দিল। দুগালে হাত রেখে বলল, এত কিছু ভাবতে হবে না তোমার, যা হবে দেখা যাবে। একসাথে সামনে নিব। এই নওয়াজ তালুকদার আছে তোমার পাশে, এখন একটু রেস্ট নাও। নীরের চোখগুলো এবার নওয়াজের হাতের দিকে। হাতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর রক্ত ভেসে উঠেছে। নীর আটকে উঠল।
অস্থিরতার সাথে বলল, কি হয়েছে আপনার হাতে? ব্যথা কিভাবে পেলেন? বেশি ব্যথা করছে? রক্ত মনে হচ্ছে অনেক বেরিয়েছে। চিন্তা করো না, সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। ধন্যবাদ তালুকদার সাহেব, আজ অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আপনার জন্য, নয়তো আমার সম্মান। কিছু হতো না, আমি আছি তো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। নীর চোখ বন্ধ করলো। মাথা ব্যথায় টনটন করছে, কিন্তু মাথায় কারো হাত অনুভব করলো। হাতের ছোঁয়ায় যেন ব্যথা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই লোকটা কেন তার সব কিছু বুঝে যায়, বলার আগেই যেন সব বুঝে যায়। এখন শুধু কালকের অপেক্ষায়। সব কিছু ভালো হলেই হলো। নীর ঘুমিয়ে যেতেই নামাজ অপলক তাকিয়ে রইল নীরের দিকে। মেয়েটার উপর খুব ধকল গেছে আজ, কিন্তু কালকের জন্য টেনশন হচ্ছে। কিভাবে সামলাবে সে সব কিছু? সবার এত এত প্রশ্নের উত্তর কিভাবে দিবে? বড় এক নিঃশ্বাস ছাড়ল। নীলের গায়ে চাদর টেনে জানালার পাশে দাঁড়ালো। দৃষ্টি নিক্ষেপ করলো দূর আকাশে চাঁদের দিকে। ভোরবেলা ঘুম ছুটে যায় নীলের। পাশে তাকিয়ে দেখে নামাজ নেই, বিছানার উপর উঠে বসে। এই লোক সকাল সকাল কোথায় গেল? একা রেখে চলে গেল না তো আবার? না, এমন হবে না। নীলের ভাবনার মাঝেই দরজার আওয়াজ হলো। নীল চোখ তুলে তাকালো। নামাজ এসেছে, হয়তো বাইরে গিয়েছিল। উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা বের হব এখন। কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? এই তো সামনে, যাও ফ্রেশ হয়ে নাও দ্রুত। নওয়াজের কথা মতো ফ্রেশ হয়ে নিল নীল। নওয়াজ ও নীল একসাথে বসার ঘরে চলে এলো। একসাথে সবাই নাস্তা করে নিল। নওয়াজ আগেই বলেছে যে তারা বের হবে, কিন্তু মুরব্বি বলে দিয়েছে না খেয়ে তাদের যেতে দিবে না। ধন্যবাদ চাচা, আমাদের সাহায্য করার জন্য। এরপরে বৌমারে নিয়া একা বের হইবে না, দিনকাল ভালো না, আবার আইসো আমাগো ভাষাই। জি চাচা। বলেই নওয়াজ নীলের হাত ধরে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। সকালবেলা মাহাতকে কল দিয়েছিল, জানিয়েছে নীর তার সাথেই আছে। মাহাত ফোনের মধ্যেই একের পর এক প্রশ্ন করেছে। নওয়াজ বলেছে বাসায় ফিরে সব কিছু জানাবে। সকাল থেকেই সাজেদা বেগমকে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কাল রাত থেকে জানাজানি হয়েছে নীরকে পাওয়া যাচ্ছে না। সাজেদা বেগম কি করবেন তাও বুঝতে পারছেন না। কোথায় তার মেয়ে? কোনো খারাপ কিছু তো আবার হবে না তার সাথে? একের পর এক মানুষ তার বাসার উঠানে উপস্থিত হচ্ছে। মানুষের ভালো কথার চেয়ে খারাপ কথা বেশি কানে আসছে। মানুষের মধ্যে ফুসুর ফুসুর চলছে। হাজার হোক একদম জোয়ান মেয়ে কোথায় গেল? পালিয়ে টালিয়ে গেল নাকি? আজকালকার যুগ, মেয়েরা মার ব্যাপারে মুখে চুনকালি মাখতে বেশি সময় নেয় না। একটা লাং পাইলে উড়াল দেয়। আর কত কথা। আহারে আপা, কাইন্দেন না। আপনার মাইয়া মনে হয় পাহিল্লাহান উড়াল দিছে, এই জন্য কই জোয়ান মাইয়া একলা ছাড়তে নাই। পাশের বাসার এক বয়স্ক মহিলার কথা শুনে চোখ তুলে তাকালেন সাজেদা বেগম। কিছু বললেন না। কি বলবেন? তার তো বলার কিছু নেই। তবে তার বিশ্বাস তার নীর কখনো কোনো খারাপ কাজ করবে না। আমার তো আপনার জন্য খারাপ লাগতাছে। 2 দিন হইল জামাই মরল, আর আজকে ঘরের মাইয়া নিখোঁজ। হায় রে দুনিয়া। আহারে আপা, একটা কথা কই, মন খারাপ কইরেন না। আপনার মাইয়া মনে হয় ভাগ্যা গেছে। আহারে কি দুঃখ। থাউক, আপনি দুঃখ কইরেন না। হায় রে বাপমা কি সুন্দর পাইলা পুষলা বড় কইল, আর বড় হইলে পোলা পাইনের পাখনা গজায়, ফুরুত ফারুত করে খালি। আমি তো নীরে ভালো মনে করেছিলাম, এখন তো দেখি নীরও বাকি 10 মাইয়ের মতো। তাদের কথার মাঝে উপস্থিত হলেন নীলিমা বেগম। মহিলার কথা শেষ হওয়ার আগেই বললেন, না জেনে কারোর মেয়ের নামে কিছু বলা ঠিক না। আপনি কি জানেন নীর পাখির মতো উড়াল দিয়েছে, ভেগে গেছে। না জেনে কোনো কথা বলবেন না, আগে সত্য জানুন, তারপর না হয় সব কথা হবে। নীর এক পা করে বাড়ির দিকে এগিয়ে যায়। সাজেদা বেগম মেয়েকে দেখে জড়িয়ে ধরেন। উপস্থিত সবাই অবাক হয়। তাদের ফুসুর ফুসুর চলা বন্ধ হয় না। তুই কোথায় ছিলি মা? তুই আমারে না বইলা কই গেছস? দেখো নীরের মা, তোমার মাইয়ারে ভালো কইরা সিগাও, কোথায় গেছিল? এক রাত বাড়ির বাইরে পার করছে, না জানি আবার কারো লগে। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে জানতো এমন সব বাজে কথার সম্মুখীন হতে হবে তাকে। সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। বৃদ্ধ মহিলা আর কোনো কথা বলতে পারলেন না। কারো ভরাট কণ্ঠে চুপ করতে বাধ্য হলেন। আমার বউ আমার সাথে ছিল, আর স্বামীর সাথে বাইরে কোথাও যাওয়া বা বাড়ির বাইরে রাত কাটানো নিশ্চয়ই কোনো পাপের কাজ নয়। নওয়াজ এগিয়ে এসে নীরের হাত ধরে বলে, চোখ মুখ লাল হয়ে আছে, নাকের ডগা রাগে লাল হয়ে আছে। এই মায়া চরিত্রের দোষ আছে, নীরও একটা।
নওয়াজ সেই লোকের দিকে এগিয়ে যায়, ঠাস করে চর মেরে বসে। লোকটাকে চিনতে ভুল হয় না, জুনায়েদের সাথে ছিল কাল। কোনো মতে নওয়াজের হাত থেকে বেঁচেছে। কুত্তার বাচ্চা, তোর জিভ টেনে ফেলবো আমি। আর একটা কথা, যদি তুই আমার বউকে নিয়ে বলেছিস তো তোকে আমি জিন্দা কবর দিব, শালা জানোয়ার। আর একবার তুই তোর নিকৃষ্ট মুখ দিয়ে নীরের নামে কোনো কথা বলবি তো এই জায়গায় তোকে পুঁতে ফেলবো। বলেই এলো পাথারে মারতে থাকে নওয়াজ। লোকটার নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে। লোকটার বুকে পা দিয়ে চেপে ধরে নওয়াজ। কিছু মানুষ এগিয়ে এসে নওয়াজকে একপাশে নিয়ে যায়। আমার বউয়ের চরিত্রের কোনো দোষ নেই, যেই আমার নীরকে নিয়ে কোনো বাজে কথা বলবে তাকেই এই নওয়াজ তালুকদারের মুখোমুখি হতে হবে। উপস্থিত সবাই একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মাহাত নওয়াজকে মাথা ঠান্ডা করতে বলে। সবাই নওয়াজের এই ভয়ঙ্কর রূপ দেখে চমকে যায়। এত রাগ কখনো কেউ দেখেনি। আজ যেন অতি মাত্রায় রেগে গেছে নওয়াজ। চোখে মুখে যেন আগুন উপচে পড়ছে। চোখের আগুনে যেন সব লণ্ডভণ্ড করে দিবে। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক। দু পরিবারের সবাই সবকিছু শুনে স্তব্ধ। কে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। সকলে নীরের বাসায় বসে আছে। নিজাম তালুকদার বলেন, এই বিয়ে আমি মানি না। বিয়ে কি বললেই হলো নাকি? যার তার সাথে কি আমার ছেলের বিয়ে মেনে নিব নাকি? নিজাম তালুকদারের কথা শুনে অপমানে মুখ লাল হয়ে যায় সাজেদা বেগমের। মাথা নুয়ে ফেলেন। কি বলবেন ভেবে পান না। সাজেদা বেগম কি বলবেন তা খুঁজে পান না। তার কি বলা উচিত সে নওয়াজের দিকেও নীরের দিকে চোখ তুলে তাকালেন। নীর মাথা নিচু করে বসে আছে। নওয়াজ চুপ করে আছে। নিজেকে শক্ত রেখে নীরের হাত ধরে বলেন, ভাব করবেন ভাইজান, আমার মেয়ের জন্য আপনাদের ছেলের এত কষ্ট করতে হইল। আপনাদের সম্মানে প্রশ্ন উঠল, আমি দুঃখিত। নওয়াজ বাবা, তোমার কাছে আমি আজীবন ঋণী। তুমি আমার মেয়েরে বাঁচাইছো। তোমার ঋণ আমি কোনোদিনও ভুলুম না। আমি সবার কাছেই মাপ চাই। তিনি কখনোই চান না তার মেয়ে কারো উপর বোঝা হিসেবে থাকুক। যেখানে ছেলের বাবা রাজি না সেখানে কিভাবে কি? নীর মায়ের দিকে একবার তাকায় তো নওয়াজের দিকে। নওয়াজের প্রতি অদ্ভুত অনুভূতি হচ্ছে। নওয়াজ কি আসলেই শুধু পরিস্থিতির জন্য তাকে বিয়ে করেছে? নওয়াজ কি তাকে রেখে চলে যাবে? আচ্ছা, সে নিজে কি নওয়াজের কাছে থেকে যেতে চায়? চাইবে বা না কেন? নওয়াজের বউ সে, ধর্মীয়ভাবে সে নওয়াজের। মনের মধ্যে কেমন ঝড় হচ্ছে। নওয়াজ কি সত্যি সত্যি তাকে রেখে যাবে? নীরের ভাবনায় ছেদ কাটে। নওয়াজ গম্ভীর কণ্ঠে বলে, প্রথমত আপনি মাপ চাইবেন না আম্মা। দ্বিতীয়ত বিয়ে যেভাবেই হোক, নীর আমার বউ, নীর তালুকদার বাড়ির বউ। আমি নিজের ইচ্ছায় তার নামের কাবিননামায় সাইন দিয়েছি। নিজ ইচ্ছায় তাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করেছি। আর কেউ বিয়ে মেনে নিক আর না নিক, এই সত্য কখনো বদলে যাবে না যে নীর আমার বউ। সবাই নওয়াজের দিকে তাকায়। নীলিমা বেগমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সাজেদা বেগম নওয়াজের কথায় অবাক হন। নওয়াজ আবার বলে, বিয়ে করেছি বউ থেকে দূরে থাকার জন্য নয়। আমার বউকে আমি আমার সাথে নিয়ে যাব। তালুকদার বাড়ি বউকে নওয়াজ তালুকদার সাথে নিয়ে যাবে। বিদায়ের পালা শেষ করে নীরকে নিয়ে আসা হয় মোখলেসুর রহমানের বাড়িতে। নীরকে নওয়াজের রুমে দিয়ে আসা হয়। নীর ফ্রেশ হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সব কিছু খুব দ্রুত হয়ে গেল না? এই যে 3 দিন আগে বাবা ছেড়ে চলে গেল, এক রাতের মাঝে এত কিছু পরিবর্তন হয়ে গেল। আজ সে অন্য বাড়ির বউ। মা ও নয়নাকে একা রেখে চলে আসতে হলো। সে তো কখনো ভাবেনি যে এত দ্রুত এমন কিছু হবে। একদিন আগে সে ছিল কোনো বাড়ির মেয়ে, আর আজ সে অন্য এক বাড়ির বউ। কত কিছু পরিবর্তন হয়েছে। অন্য এক পরিবারের সাথে মিশে তাদের মতো চলতে হবে। নিজের ইচ্ছেগুলোকে হয়তো আর কখনো প্রাধান্য দেওয়া যাবে না। চাইলেই মায়ের গলা জড়িয়ে ধরা যাবে না। মায়ের কোলে মাথা রাখা হবে না। কথাগুলো ভেবেই কান্না গলায় দলা পাকিয়ে গেল। চোখ বুজে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল নীর। ঠিক সেই সময় কাঁধে কারো হাতের ছোঁয়া পেল। নীর পিছন ঘুরে নীলিমা বেগমকে দেখতে পেল। নীলিমা বেগম নীরের হাত ধরে বিছানায় বসলেন। এই যে এত ঘটনা ঘটলো তার মাঝে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে নীর। মেয়েটা দুপুরেও কিছু খায়নি। দুপুরে খাবার তারা নীরের বাসায় করেছেন। সাজেদা বেগম তার সাধ্য মতো তাদের আপ্যায়ন করার চেষ্টা করে। তার এক কথা, মেয়ের শ্বশুর বাড়ির মানুষকে তিনি খালি মুখে যেতে দিবেন না। একটু কিছু হলেও তাদের খেতে হবে। খুব করে বলেছেন বলে নীলিমা বেগম না করতে পারেননি। তবে নিজাম তালুকদার রাগ করে বেরিয়ে গিয়েছিলেন বাসা থেকে। নীলিমা বেগম ভাত মাখিয়ে নীরের সামনে ধরলেন। নীরের খেতে ইচ্ছে হলো না, কিন্তু খাবার মুখের সামনে বলে না করতেও পারল না। দেখো মা,
আমি জানি তোমার কষ্ট হচ্ছে, বাবা হারিয়েছো, আজ মা ওর বোন থেকে দূরে যেতে হচ্ছে। আসলে কি এইটাই মেয়েদের জীবন, এক ঘর খালি করে অন্যের ঘরে নিজের সুবাস ছড়াতে হয়, শ্বশুরবাড়ি সবাইকে আপন করে নিতে হয়। এই বিষয়টা বড়ই দুঃখজনক, কিন্তু সমাজ ও রীতিনীতির কাছে আমরা হেরে যাই। তবে জানো এর একটা প্রফিট আছে। জানো কি প্রফিট? আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।